বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। দক্ষিণ জেলা ও গোমতী জেলার অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা হয় এই সভায়। আজ দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ কার্যালয়ে গ্রাম উন্নয়ন, বন দপ্তর ও শিল্পোন্নয়ন দপ্তরের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই তিনটি দপ্তরের মূল বিষয় ছিল জেলাগুলির মধ্যে গোমতী জেলায় কিরকম অর্থনৈতিক কার্যকলাপ চলছে তার স্কুটিনি আকার। আলোচনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন গ্রাম উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন অবিভক্ত দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায় এবং ব্লক আধিকারিক, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, প্রশাসন বিভাগের উচ্চপদস্থ আধিকারিক সহ তিন দপ্তরের প্রায় 70-এর অধিক কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী একান্ত সাক্ষাৎকারে বলেন, প্রত্যেক গ্রাম স্তরের মধ্যে এবং এডিসি ভিলেজের মধ্যে 20টি পরিবারকে বিপিএল আওতাধীন এনে উন্নতির সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও গ্রাম উন্নয়ন দপ্তরে এমজিএন রেগায় গুরুত্বপূর্ণভাবে 100 দিনের কাজে নানা রকম সুযোগ সুবিধার কথাও আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, এই পর্যন্ত যতগুলি জেলা খতিয়ে দেখা হয়েছে তার মধ্যে গোমতী জেলা সবার চেয়ে এগিয়ে রয়েছে। তিনি পাশাপাশি বলেন, আগামী দিনে জলাধার, কৃষি উন্নয়ন, স্যানিটেশন, পানীয় জল ইত্যাদির বিষয়েও উন্নয়ন ঘটানোর লক্ষ্যে ত্রিপুরা সরকারের ভাবনা রয়েছে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ কমিটি তারা গড়ে 20টা করে পরিবার কমপক্ষে তারা টার্গেট করবেন, যাদেরকে নানা ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে এই অর্থনৈতিক উন্নয়নের আওতায় নিয়ে আসা, যাতে তাদের যে বিপিএল খুব ভালো কাজ করেছেন। আমি আশা করি এখানে যে এখন সব দিক থেকে পরিস্থিতি বিরাজ করছে, এই চলতে। উদয়পুর থেকে ব্রাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের 89টি পঞ্চায়েত, 41টি ভিলেজ কমিটি, 7টি পঞ্চায়েত সমিতি, 2টি জেলা পরিষদ ও 1টি নগর পঞ্চায়েতের শূন্য আসনের জন্য উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলো আজ। ভোট গ্রহণ হবে আগামী 19 জুন এবং গণনা 22 জুন। ত্রিস্তর পঞ্চায়েত, ভিলেজ কমিটি এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলো আজ। গতকাল উপনির্বাচনের আনুষঙ্গিক প্রস্তুতিতে রিটার্নিং অফিসারদের নিয়ে সভা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার। নেহরু কমপ্লেক্সে গ্রাম উন্নয়ন দপ্তরের কনফারেন্স হলে হয় ওই সভা। উল্লেখ্য, আগামী 19 জুন গ্রাম পঞ্চায়েতের 89টি, ভিলেজ কমিটির 41টি, পঞ্চায়েত সমিতির 7টি, জেলা পরিষদের 2টি এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের 1টি আসনে উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি জারির পর থেকেই মনোনয়নপত্র দাখিল করা যাবে। 31 মে পর্যন্ত বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত মনোনয়নপত্র জমার কাজ চলবে। 1 জুন জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। প্রত্যাহার করা যাবে 3 জুন। প্রয়োজনে 21 জুন পুনর্নির্বাচন হবে। 22 জুন হবে গণনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ছড়ার জলে মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া মহকুমা পুলিশ। মৃতদেহটির পরিচয় জানা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজ সকাল আনুমানিক 7টা নাগাদ মোহরছড়া লালটিলা এলাকার ইটভাট্টা সংলগ্ন মন নাল ছড়াতে মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটে। এদিন সকালে ইটভাট্টা শ্রমিক প্রাকৃতিক কাজ করতে গিয়ে ছড়ার জলে মস্তকবিহীন মৃতদেহ দেখতে পায়। পরবর্তী সময়ে লালটিলা চৌমুনি সহ স্থানীয় এলাকাবাসীদের গোচরে ঘটনাটি আসলে এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মৃতদেহটি। তবে মৃতদেহটির বস্ত্র বলতে পরিধানে কিছুই ছিল না। এমনকি মস্তকবিহীন অবস্থা দেখে তাৎক্ষণিক তেলিয়ামুড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মস্তকবিহীন মৃতদেহটি আনুমানিক বয়স হবে 30 থেকে 32 বছর। প্রাথমিকভাবে উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। এ উদ্ধারকৃত মস্তকবিহীন মৃতদেহটি উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা জানায়, এটা কোন এলাকায়? এটা জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত খালিদা বাড়ি। আপনি কি প্রধান? আমি বর্তমান রাষ্ট্রপতি প্রধান। আচ্ছা, এই ঘটনাটা কি? ঘটনাটা সকালবেলা দোকানে থাকাইতেছি, তারপরে এখানে বাটা একজন লোক বাটা দেশে কাজ করে আয়া করতেছে, আমাদের একজন লেবার বেশ ছেড়াতে সাইকেল থেকে শোনা কিটা, তো আয়া করতেছে একটা লুক করে দিয়েছে রাস্তা ছাড়াতে। তখন আমরা ওনার গেলাম, গিয়া দেখলাম একটা লুক করে দিয়েছে ঘরের মধ্যে। তখন আমি সঙ্গে সঙ্গে ঠিক আছে পুলিশে
তো এখন পর্যন্ত মানে কি এটা কি ট্রাইবেল না বাঙালি? এটা এখন কিতা কইতাম, আমরা তো এলাকার বেশিরভাগ লোক মানে অনুমান করতেছে যে শরীরের মানে যে ডাক্তার দেখিয়া তা অনুমান করতেছে যে সম্ভবত বাঙালি হইতে পারে। এলাকার মনে করেন নাকি না, এলাকা থেকে এরকম কোনো আমরা পাইছি না কোনো। ছড়াতে বাইশে না, এরকম নয়। এখন কিতা কইতাম ছাড়া নাই তো মানে উদান দিকে ছড়ার মাঝে তো আমরা কম দিন করতে করতে ছাড়া ওনার জায়গায় দাম আছে, সেটি উদান থেকে আইতে পারবো কিনা এটা তো জল তো ছাড়া নাই, জল তো কম। এদিকে মস্তকবিহীন যুবকের মৃতদেহটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা গতকাল রাতেই যুবকটিকে খুন করা হয়েছে এবং পরিচয় গুম করার জন্যই মস্তকবিহীন দেহটি ছড়ার জলে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানায়। এদিকে যুবকের খুনের ঘটনায় গোটা তেলিয়ামুড়ার নিরাপত্তা ব্যবস্থা কতটুকু সচেষ্ট রয়েছে তা এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এই খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অপরাধীদের কঠোর শাস্তির দাবি উঠেছে এলাকাবাসীদের মধ্য থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 চোর ধরা পড়ল সোনামুড়ায়। সোনামুড়া বাজারে এক মহিলার টাকার ব্যাগ নিয়ে পালাবার সময় তাদের ধরে ফেলে বাজারের লোকজন। পরে সোনামুড়া থানার হাতে তুলে দেওয়া হয় তাদের। বহিরাজ্যের চোর চক্রের 3 সাকরেদ ধরা পড়ল সোনামুড়ায়। আজ সকাল 11টায় সোনামুড়া বাজারে একটি চুরি করতে গিয়ে ধরা পড়ে এরা। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল 11টার সময় সোনামুড়া ধলিয়াইয়ের গীতা দেবনাথ বাজার করতে আসে সোনামুড়া মধ্যবাজারে। তখন হঠাৎই ওই 3 যুবক মহিলার কাপড়ে কি জানি একটা ফেলে এবং মহিলার কাপড় নোংরা হয়ে যায়। তারপর তিনি ওই দোকানে তার ব্যাগটা রেখে দোকানের পাশে তার শাড়ির নোংরা অংশটি পরিষ্কার করছিলেন। আর ঠিক তখনই বহিরাজ্যের ওই 3 চোর তার ব্যাগটি নিয়ে চম্পট দেয়। তখন তিনি ব্যাগটি না দেখতে পেয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলে দোকানদার সঙ্গে সঙ্গেই ওই 3 যুবককে পাকড়াও করে নিয়ে আসে এবং কিছু উত্তম মধ্যম দেয়। আমি ওই বাচ্চারা স্কুলে দিতে আইছি, বাচ্চারা স্কুলে দিয়া আমি ফল কিনতে ফলের দোকানে যাওয়ার সময় দেখি আমার শাড়ির মধ্যে কি জানি করছে। তো শাড়িটা ধুতে এক ভদ্রলোক, পরিচিত ভদ্রলোক কানি কইতে আছে, দিদি শাড়িটা ধুয়ে আনি। তারপর আমি শাড়িটা ধুতে গেছি, এখানে কলা দোকানের সামনে বালতির মধ্যে জল আছে, জলটা নিয়ে ধুতে গেছে। তো ধুতে আসি, এমন সময় আমি কইতে আসি, দাদা আমার ব্যাগটা কিন্তু দেখবেন, ব্যাগটা রাখতে। তারপরে আমি গেছি কানে করতে সামনে ধুন, আমি দেখতে আসি এমন। তারপরে আমি শাড়িটা ধুতে আসি আর ওই দেখতে আসি, এখন যে চুলগুলি ধরে আনছি এগুলি হাতটা আছে। আমি কই দাদা বারে কোথায়, দাদা আমার ব্যাগটা কিন্তু দেখবেন। তারপর চিন্তা করবেন না, আমি দেখতে আসি, আমি ধুন। আমি ধুইতে আসি, ধুইয়া আসছি, এমন সময় ধুইতে দেখতে আসি আমার ব্যাগটা নাই। হঠাৎ করে নাই দেখুন, আমি কি দাদা আমার ব্যাগটা ছিল এখানে তো ছিল, দাঁড়ান এখানে তো দুটা ছেলে হাঁটাহাঁটি করছে, আমি এক্ষুনি দৌড়ে আনতাছি। আমি তো আনলে না পড়ে গেলাম, কয় না আমি এক্ষুনি আনতাছি, দৌড়িয়া যাইয়া ছেলেটা দৌড়ে আনছি। জায়গাটা কোন জায়গা? এটা কলা ওই চরঙ্গির সামনে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? শিকারের বাড়ি কোন জায়গা? বাড়ি আমরা তো এখানে দলিয়ায় বাবা থাকি, এমনি বাবার বাড়ি শুনাম। বাচ্চা কোন স্কুলে? ইংলিশ মিডিয়াম। মহিলাটা এসে কেন পলালো না কি তার জন্য লুটো হয়েছে। আচ্ছা আচ্ছা, আইয়া কেন হের গা আর বিস্কুট আনলো, বিস্কুট আনা হে ধুইব, ব্যাগটা এখানে তুইলো, ব্যাগটা ধোনের পরে ব্যাগটা লই একটা ফোলা এখানে চক্কর দিল, চক্কর ধোনের পরে ব্যাগটা নাই লই এরপরে তেরে খুঁজলো, যেই ধরে আমি যাই ওই সামনে যাই ধরছি, সামনে যাই ধরে এখানে লই। আপনি কোন দিকে যাচ্ছেন? ওই মধ্যে যাচ্ছে এমনি পোয়া হয়নি কিতা কইছে আপনারা? বাড়িটা গেছেন নি আপনার? আর বাড়িতে বিয়ের বলে বিয়া। জানা যায় মহিলার ব্যাগটিতে একটি সোনার নেকলেস এবং কিছু টাকা ছিল। পরে সোনামুড়া থানার পুলিশ এসে ধৃত 3 জনকে থানায় নিয়ে যায়। ধৃতদের নাম রাজীব গোয়ালা, বয়স 25, রোহন দাস, বয়স 24 এবং আশিস সাহা, বয়স 15। ধৃত 3 জনের বাড়ি আসামের বদরপুরে বলে জানায় তারা। আজকের এই ঘটনা আবারও প্রমাণ করল যে বহিরাজ্যের কয়েকটি চোর চক্র সোনামুড়ায় সক্রিয় রয়েছে। এর মধ্যে বেশিরভাগ যুবক ও কিশোরী বলে সন্দেহ করা হচ্ছে। ধৃতদের নামে ওই মহিলা সোনামুড়া থানায় একটি মামলাও করেন। सर आज ही आया था सर। आज में आया था सर।
তিনজনের বাড়ি একটা যায় তারা কোন জায়গা তোমার বাড়ি কোন জায়গা সোনামুড়া থেকে সুকান্ত বর্মন ও বাপ্পি নমর রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা। 2557তম বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সেজে উঠেছে রাজধানীর বুদ্ধ মন্দির সহ সমগ্র এলাকা। হবে মেলাও। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা। সারা বিশ্বের সাথে রাজ্য পালিত হবে 2557তম বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে রাজধানীর বুদ্ধ মন্দির এলাকার বুদ্ধ মন্দিরে। তার প্রস্তুতিও চলছে জোর কদমে। সাজিয়ে তোলা হয়েছে সমগ্র মন্দিরটিকে নতুন করে রং করা হয়েছে, লাগানো হয়েছে বিভিন্ন ধরনের আলোকসজ্জাও। হবে মেলাও। রাজ্যের বিভিন্ন অংশ তথা ভারতের বিভিন্ন স্থানের বৌদ্ধ ধর্মীরা ভিড় করে এই মন্দিরটিতে। এক বুদ্ধ ধর্মাবলম্বী জানান, 3টি বিশেষ উপলক্ষে সারা বিশ্বে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষগুলি হচ্ছে বুদ্ধের জন্মদিন, বুদ্ধের বুদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মহাপরিনির্বাণ লাভের দিন। এই বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র আনন্দের দিন নয়, বরং তিনি যে জীবন সত্য প্রচার করে গিয়েছিলেন তার উপর আলোকপাত করার দিন। তাই বর্তমান বিশ্বে শান্তির পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বুদ্ধের প্রচারিত বাণীগুলির যথেষ্ট তাৎপর্য রয়েছে। সব মিলিয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাজু রব রাজধানীর বুদ্ধ মন্দিরটি। বুদ্ধ জয়ন্তী উৎসব বুদ্ধ পূর্ণিমা দেশ উদযাপিত হবে। এই জন্য কবে বুদ্ধ পূর্ণিমা? 25 তারিখ শনিবার দিন। এটা কি বুদ্ধদেবের জন্মদিন? জন্মদিন, বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও কংগ্রেস দলে ভাঙন সোনামুড়ায়। সোনামুড়ার এনসিনগরে 25 পরিবারের 77 জন ভোটার কংগ্রেস দল ছেড়ে সিপিএম দলে কাজ করার ঘোষণা দেন। দলত্যাগীদের বরণ করে নেন সিপিআইএম নেতা শামসুল হক। বিধানসভা নির্বাচনের পর থেকেই সারা রাজ্যে কংগ্রেস দলে ভাঙন অব্যাহত। আর রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, নগর পঞ্চায়েত ও এডিসি ভিলেজ উপনির্বাচনের আগে আবার কংগ্রেস দলে ভাঙন লক্ষ্য করা গেল বক্সনগর বিধানসভা এলাকার এনসিনগর গ্রামে। আজ এক উঠান সভার মধ্য দিয়ে দলত্যাগীদের উদ্যোগে হয় এই দলত্যাগ অনুষ্ঠান। এনসিনগর তফাজ্জল হোসেন চৌধুরীর বাড়িতে হয় এই উঠান সভা। সভায় 25 পরিবারের 77 জন ভোটার কংগ্রেস দল ছেড়ে সিপিএম দলের হয়ে কাজ করার ঘোষণা দেন। উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক, বিভাগীয় সদস্য আসানুল্লাহ মৈশান, অঞ্চল সদস্য শাহ আলম মৈশান সহ অন্যান্য নেতৃত্বরা। দলত্যাগীরা হলেন আবু মিয়া চৌধুরী, তফাজ্জল হোসেন চৌধুরী, কালু মিয়া চৌধুরী, ফরিদ মিয়া চৌধুরী, নুরনেহার বেগম চৌধুরী এবং মেহের বিবি চৌধুরী প্রমুখ। দলত্যাগীদের হাতে লাল গোলাপ তুলে তাদের বরণ করে নেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শামসুল হক। দলত্যাগীরা জানান, তাদের পঞ্চায়েতটি কংগ্রেস পরিচালিত হলেও তারা কোনো সুযোগ সুবিধা পায়নি। তাছাড়া কংগ্রেস দলের নেতারাই সবকিছু ভাগ করে নিয়ে যায়। আর তাদের এইসব দুর্নীতির কারণেই আজকে তারা দলত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সিপিএম দলের হয়ে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেছে। কংগ্রেস করতাম আগে, কংগ্রেস করতাম, এখন আর কংগ্রেস করতাম না, সিপিএম করবো। কংগ্রেস আমরা ভালো লাগে না। কংগ্রেসের যে কার্যকলাপ এগুলো ভালো লাগে না। কার্যকলাপ চতুর্দিকের দুর্নীতি আমরা টিভির মাধ্যমে পাই। ত্রিপুরা রাজ্যের যে রাজনীতি হয়েছে তারা দেখা যায়, কিনা যায় নেতারা। এসব কার্যকলাপের থেকে আমরা আর এই দল করবো না। আমরা আগামী দিন থেকে আমরা সত্যি থেকে বামপন্থী দল করবো। নেতৃত্ব ভালো না। আর বিগত আমার একটা ছেলে আছে, ছেলেটা বিচুলঙ্গ, এটার কোনো বাতা হাইতে আসি না, কোনো কিছু হাইতে আসি না। সিপিএম আশবাস দিচ্ছে বাতা দিব, কারণ আমি সিপিএম এ যোগ দিচ্ছি। হ্যাঁ, অন্য ইয়ে আছে, কার্যকলাপ ভালো না। নেতাগুলা তারা মিল নেই, এরকম তারা কার লোকে মিল নাই, আমরা লোক মিল নাই। এই কারণে আমার এটা ভালো লাগে না। শ্রীনগর মৌরি বাড়ি অর্থাৎ তফাজ্জল চৌধুরীর বাড়িতে এক সভা হয়। এই সভার উদ্যোক্তা এই বাড়ির লোকজনই ছিল, চৌধুরী বাড়ির লোকজন। তারা উদ্যোগ গ্রহণ করে। সেই সবার মধ্যে
25 পরিবার 77 ভোটার, তারা দীর্ঘদিন কংগ্রেসে তারা ছিলেন। আজকে কংগ্রেস থেকে সেখানে পদত্যাগ করে আজকে আমাদের পার্টি তথা সিপিআইএম এর পার্টির কর্মী হিসাবে কাজ করার অঙ্গীকার গ্রহণ করেন এবং আমাদের পার্টির তরফ থেকে আমি এবং পার্টির বিভাগীয় কমিটির সদস্য কমরেড আসাদুল্লাহ মোহসেন এবং লোকাল কমিটির সদস্য কমরেড শাহ আলম মোহসেন ওনারা উপস্থিত ছিলেন। এই সভায় আমরা ডেপুটেশন দিয়েছি, আপনারা জানেন দুর্গাপুরেও এরকম ঘটনা ঘটছে। সবাইকে আমরা যারা আজকে পদত্যাগ করেছেন তাদেরকে সেখানে আমরা গ্রহণ করে নিই। বিভিন্নভাবে চেষ্টা করবে ভোটের আগে কর্মী হিসেবে কাজ করার অঙ্গীকার গ্রহণ করে। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই শহর থেকে 1 কিমি দূরে উদ্ধার হলো এক বিরল প্রজাতির প্রাণী স্লো লরিস। পরে এটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। খোয়াই জেলার বন দপ্তর থেকে প্রায় 1 কিমি দূরত্বে গতকাল সকালে উদ্ধার হয় এক বিরল প্রজাতির প্রাণী। অত্যন্ত নিরীহ এই প্রাণীটি খুব দুর্লভ এবং বিলুপ্ত প্রায়। দক্ষিণ এশিয়া, বাংলাদেশ এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চল ঘিরে স্লো লরিস নামে এই বিরল প্রজাতির বাস। সাধারণত এই প্রাণী বিভিন্ন রঙের পাওয়া যায়। খুব স্থগতিতে চলাচল করার কারণেই সম্ভবত ওদের নামের আগে স্লো অর্থাৎ স্থ কথাটি যুক্ত হয়েছে। ওরা সাধারণত নিরীহ, আক্রমণ করা ওদের স্বভাবজাত বৈশিষ্ট্য নয়। কিন্তু বর্তমান সময়ে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বাড়ার সাথে সাথে এই সুন্দর শান্ত স্বভাবের প্রাণীটিও এখন ধ্বংসের মুখে। গতকাল খোয়াই জেলায় স্লো লরিস নামে পরিচিত বিলুপ্তপ্রায় প্রাণীটির সন্ধান পান খোয়াই আরডি অফিসে কর্মরত মনোরঞ্জন দেববর্মা নামে এক স্থানীয় ব্যক্তি। স্লো লরিসটি পুরুষ প্রজাতির। খোয়াই আরডি অফিস সংলগ্ন এলাকায় খাদ্যের সন্ধানে ঘুরতে দেখেন মনোরঞ্জন বাবু। তিনি সাথে সাথে খোয়াই বন দপ্তরে খবর দেন। স্লো লরিসটিকে দেখতে স্থানীয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও ভিড় জমায়। কিন্তু খোয়াইবাসী আবারও প্রমাণ করল অবুঝ প্রাণীদের সংরক্ষণের বিষয়ে ওনারা কতটুকু সজাগ এবং উদ্গ্রীব। কোনো ক্ষতি হয়নি স্লো লরিসটির। সযত্নে পৌঁছে যায় খোয়াই বন দপ্তরে। অসহায় প্রাণীটিকে দেখে বোঝা গেল সে তার আত্মীয় পরিজনদের থেকে আলাদা হয়ে মর্মাহত এবং নীরবে নির্ভীতে তাদের খোঁজার চেষ্টা করতে ব্যস্ত। হঠাৎ করে একসাথে এত মানুষের সমাগমে স্লো লরিসটি হতবাক। বারে বারে তাকে সবার দিকে অবাক দৃষ্টিতে তাকাতে দেখা যায়। আজকে সকাল আনুমানিক 10টা সাড়ে 10টার সময় আমরা খবর পেয়েছি খোয়াই আরডি ব্লকের পাশে আমরা রেঞ্জ অফিস থেকে 1 কিলোমিটার দূরে মনিরঞ্জন দেববর্মা একজন আর্টিস্ট, ওনার আরডি গোডাউনের পাশে উনি ফ্যামিলি নিয়ে থাকেন। পোকামাকড় খাওয়ানো লেগে একটা স্লো লরিস 1 বছর এটার বয়স আনুমানিক হইব এবং পুরুষ ধরা হয়েছে। ধরার পরে যেন তারা এটারে যত্ন সরকারে ডাকছে এবং এমন প্রচুর স্কুল ছাত্র তারা সবাই দেখলো। এখন এটা আপনারা কই পাঠাবেন? এখন আমি ডিউপি সাহেবের সাথে আলোচনা করুন, সেরা এটা সিপাহী জেলা স্থানান্তরের বানর জাতের মধ্যেই পড়ে। এটা একটু স্পেশাল, এইটা প্রচুর দেখা যাচ্ছে, প্রায় ধরা পড়তেছে এবং দেখা যায়। এই ব্যাপারে আপনার কি মনে হয়, এটা কি কারণে তারা শহরের দিকে অভিমুখে তারা আইছে? এখন অনেক গ্রামে গঞ্জের দিকে কিছু রাবার বাগান টাবাগানের প্রভাব বেড়ে গেছে, যার ফলে খাওয়ার একটু সংকট। এখন তো আমাদের বাড়ি ঘরে প্রচুর সংখ্যক গাছ টাছ আছে এবং পাবলিকে এখন হয়েছে যে গাছের প্রতি বাড়ি ঘরে গাছ আছে, এই কারণে কিছু কিছু আগে খাওয়া লাগে। বলা বাহুল্য, স্লো লরিসদের বিলুপ্তির কারণ হিসেবে এক সমীক্ষায় দেখা যায় স্লো লরিসরা স্বভাবত স্থগতির হওয়ায় ওরা অন্যান্য হিংস্র বন্য প্রাণীদের শিকার হয়। তাছাড়া খাদ্যের অভাবেও স্লো লরিসদের প্রাণ হারাতে হয়। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য হচ্ছে স্বার্থান্বেষী মানুষেরা স্লো লরিসদের শিকার করে জাপানে পাচার করে প্রচুর মুনাফা অর্জন করছে। তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে স্লো লরিসরা শুধু পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেই নয়, মানুষের জন্য উপকারী। অ্যাপেন্ডিক্স 1 এর চিকিৎসার জন্য স্লো লরিসদের অবদান অনেক। তাছাড়াও অনেক ওষুধ তৈরিতে স্লো লরিসরা কাজে আসে। সুতরাং স্লো লরিসদের সুরক্ষার কথা চিন্তা ভাবনা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কারণ স্লো লরিসরা সাধারণত মারা যায় ইনফেকশনের কারণে, রক্ত স্বল্পতার কারণে, পরিচর্যার এবং রক্ষণাবেক্ষণের অভাবে। তবে এক্ষেত্রে খোয়াইবাসী বরাবরই নজির গড়েছেন। গত কিছুদিন আগে ভয়ঙ্কর অজগর সাপকে কোনো ক্ষতি না করেই উদ্ধার করলেন। আবারও গতকাল
স্লো লরিসকে সযত্নে পৌঁছে দিলেন বন দপ্তরে। এমনই মানসিকতা চাই এই ভূবিশ্বকে যান্ত্রিক থেকে মানবিক দৃষ্টিভঙ্গিতে ফেরাতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুনামুড়া টাউন মসজিদ প্রাঙ্গণে 6 জন দুস্থকে আজ আর্থিক সাহায্য করেন আপনজন সমাজ কল্যাণ সংস্থা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিয়ে গঠিত হয় সংস্থাটি। গরিব অসহায়দের সাহায্য করতে এবার এগিয়ে আসলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। সুনামুড়া টাউন মসজিদ প্রাঙ্গণে আজ সংখ্যালঘু মুসলিম অংশের 6 জন দুস্থকে আর্থিক সাহায্য করল আপনজন সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সমাজসেবী সংস্থা। এলাকার বিভিন্ন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিয়ে এই সংস্থা গঠিত হয়েছে বলে জানান সংস্থার সদস্য শামসুল আলম। তিনি জানান, মূলত সংখ্যালঘু মুসলিম অংশের গরিব, অসহায় এবং দুস্থদের সাহায্য করাই এই সংস্থার মূল লক্ষ্য। যদিও এর পূর্বেও সংস্থাটি অসহায়দের এ ধরনের আর্থিক সাহায্য করেছে। তার দাবি, ভবিষ্যতেও তারা এ ধরনের কর্মসূচি পালন করে থাকবেন। এখানকার মুসলিম অধ্যুষিত এলাকার যে গ্রামগুলি আছে সেখানকার যারা সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত আছে, আমরা ভাবলাম সমাজের যদি কিছুটা এই সময়ে কাজে লাগতে পারি, সেই উদ্দেশ্যে নিয়ে আমরা একটা সংগঠন করেছি যার নাম দিয়েছি আপনজন সমাজ কল্যাণ সংস্থা। আমাদের উদ্দেশ্য আমাদের সমাজে যারা খুব অসহায় অবস্থায় আছে, অবহেলিত অবস্থায় আছে, তাদের বিভিন্ন প্রকারের সাহায্য সহায়তা করা। যাদের লেখাপড়া হচ্ছে না ছেলে মেয়েদের, কিংবা কোনো চিকিৎসার জন্য, কিংবা অনেক কন্যাদায়গ্রস্ত পরিবার আছে যাদের মেয়ের বিবাহ দিতে পারছে না কিছু সাহায্য সহায়তার জন্য, তাদের আমরা কিছু সামান্য সাহায্য সহায়তা করছি। আমরা সূচনামূলক আমাদের ফান্ড এখনো অত বড় হয় নাই, তবে আমরা সকলের থেকে, বিশেষ করে ব্যবসায়ী যারা চাকরিরত কর্মচারী তাদের থেকে সাহায্য সহায়তা পাচ্ছি। আশা করি অদূর ভবিষ্যতে আমাদের ফান্ড আরও অনেক মজবুত হবে এবং আমরা সার্বিকভাবে এলাকার সমস্ত গরিব মানুষের জন্য কিছু সাহায্য সহায়তা করতে পারবো, এই আশা। সুকান্ত বর্মন এবং বাপ্পি নমের রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে পড়াশোনার সাফল্য পেল অমরপুর মহকুমা বন দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হলো বহুমূল্যবান কাঠ, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। দীর্ঘদিন যাবৎ খবর অমরপুর মহকুমা বেশ কিছু বাড়িতে অবৈধভাবে কাঠের সামগ্রী তৈরি হচ্ছিল। সেই গোপন খবরের ভিত্তিতে গতকাল প্রথম রাঙ্গামাটি পশ্চিমপাড়া নির্মল দাস, মৃণাল সূত্রধর এবং দ্বিতীয় অভিযান কাঁঠাল বাগান স্থিত মধু সাহার বাড়িতে, তাছাড়া তৃতীয় অভিযান চালায় ৩ নং ক্ষুদিরামপল্লীর বাসিন্দা ভজনচন্দ্র রায়ের বাড়িতে। গোপন অভিযানের নামে অমরপুর মহকুমার বন দপ্তরের ডিএফও সহকর্মীরা। উদ্ধার হয় বহু মূল্যবান বন ধ্বংস করা কাঠ এবং কাঠের বিভিন্ন সামগ্রী সহ আরো আসবাবপত্র। উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ অমরপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েক লক্ষ টাকার বেআইনি কাঠ উদ্ধার করতে সক্ষম হয় অমরপুর মহকুমা বন দপ্তরের আধিকারিকরা। I am Divisional Forest Officer, Gumti Forest Division, Jatanbari. We got information that we some illegal cabinet it is running in this Rangamati area under Amarpur subdivision. So under myself along with additional DFOs and range officer and forest protection staff, we raided this area and we seized around 60,000 to 70,000 worth furniture. Here I advise this public not to involve in this illegal business. Let them apply through proper channel through range officer Amarpur to apply for the proper license. We are ready to give this license. Again I am requesting the public not to involve in this illegal business. Whatever you this is for your livelihood, through proper channel, through legal activity you can do the work. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মৃত্যুর হাত থেকে অল্পেতে রক্ষা পেল সুনামুড়া তামসাবাড়ির 2 জন পথচারী। তারা জানায় একটি ডিআই প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে, কিন্তু তাদের উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচল তারা। অল্পের জন্য রক্ষা পেল 2 জন পথচারী। ঘটনা সুনামুড়া তামসাবাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানায় একটি ডিআই গাড়ি খুব দ্রুত গতিতে সুনামুড়ার দিক থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আঘাত করল একটি বিদ্যুতের খুঁটিতে। আর এই খুঁটির সাথে দাঁড়িয়ে থাকা 2 জন পথচারী অল্পেতে রক্ষা পান। ঘটনার পর পালিয়ে যায় গাড়িটি। উল্লেখ্য, এ সমস্ত ডিআই গাড়িগুলি দৌরাত্ম সুনামুড়ায় দিনের পর দিন বেড়েই চলছে। আর এই গাড়িগুলি সবসময় প্রচন্ড গতিতে চলাচল করে, ফলে রাস্তা দিয়ে চলাফেরা দুর্বিষহ হয়ে পড়েছে ছাত্রছাত্রী সহ সমস্ত পথ চলতি মানুষের। যে কোনো সময় হতে পারে বড় দুর্ঘটনা। আজকের ঘটনা থেকে এটাই প্রমাণ হয়। আর সকল মানুষের
একটাই দাবি, পুলিশ যেন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়। লোক এখানে বই আছে একটা মানে কিছু করছি না, মানে অনেক আমরা মানুষ ভালো দেখে এখানে কোনো জামাল হয়েছে না, এরপরে আমি ছাগলটা খুঁজলে ওই এবারে আনো। আচ্ছা, দুইজন মানুষ আমরা কথা বলতে বৃষ্টি করতে গাড়িটা এদিকে থেকে তো নাচতে আছে, তারপরে যে এমন কি এমন সাইড করবো সাইড না করিয়া ফালাটা লইয়ে মানে এমন রেখে আছে গাড়িটা আইয়ে এরপরে যে লইয়ে ভর দিচ্ছে, আমি কোনো ক্রমে জানতে পারিছি এতটুকু এরপরে যা দোষে তারা গাড়িটা না খেয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।